দেখুন, প্রথমেই বলি আমাদের এই গবেষণাটা মূলত আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা অ্যাডভান্স মেটেরিয়াল, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর 26.8, সেটা সম্প্রতি প্রকাশ পেয়েছে এবং সেটার জন্য আমাদেরকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে। ক্যান্সারের মতো কিছু মারণ রোগ অর্থাৎ জটিল রোগের চিকিৎসায় টার্গেটেড ড্রাগ ডেলিভারিও অনেকটা সহজ হয়ে যাবে গবেষণাটা প্রকাশ পাওয়ার পর থেকেই। এবং এই ছুটিতে আমি বাড়ি আসতে পেরেছি, বাড়িতে একটা আনন্দ চলছে প্রথম থেকেই। আজকে একটা ইন্টারভিউ এসেছি, একটা থানার গর্ভ বলা যেতে পারে, থানা কেন বলবো, শুধু জেলার গর্ভ, একটা বিজ্ঞানী। সেই বিজ্ঞানীর কাছে এসে আমরা উপস্থিত হয়েছি, তারই ইন্টারভিউ নেব। তো বিস্তারিত তার মুখ দিয়েই, তিনার মুখ দিয়েই আমরা শুনবো তেনার নাম, পরিচয়, তিনি কোন ল্যাবে কাজ করেন, কোন বিষয়ে গবেষণা করেছেন, বিস্তারিত নিয়ে আমরা সেই বিজ্ঞানীর সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলবো। প্রথমেই আজ বার্তার ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নাম ও পরিচয় যদি একটু প্রথমে বলেন। আমার নাম এসকে আরিফুল ইসলাম, আমার বাড়ি খানাকুলের পোলগ্রামে এবং আমি এই মুহূর্তে কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনে, ওখানে আমি গবেষণায় যুক্ত এবং সেটা মেডিসিনাল কেমিস্ট্রির ওপর। আচ্ছা, প্রথমেই যে রেনবো জেল, একটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়ে গেছে, যে জিনিসটা, যে এলাকার একটা বিজ্ঞানী হিসাবে আপনার যে পরিচয় বা যে গবেষণার বিষয়টা নিয়ে রেনবো জেল, সেই রেনবো জেলটা আপনার গবেষণার মধ্যে কিভাবে এলো, চিন্তাটা কিভাবে এলো এটা? দেখুন, প্রথমেই বলি, রেনবো জেল বলতে একটা 7 রঙের সমাহার। রেনবো অর্থাৎ রামধেনু। এই জেল মূলত আমরা হাইড্রোজেল নিয়ে কাজ করতে করতেই হঠাৎ আমাদের মনে হলো যে একটা, আমরা জানি অনেকেই যে কিছু সামুদ্রিক প্রাণী, বা শুধু সামুদ্রিকও নয়, যেন বায়োলুমিনেসেন্স, জৈব আলোক বিকিরণ একটা জিনিস আছে বিজ্ঞানে। সেই বায়োলুমিনেসেন্স থেকে আমাদের এই অনুপ্রাণিত হয়ে আমরা মূলত এই রেনবো জেলের সন্ধান পাই এবং এটার একটা কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, সেইগুলো সম্পূর্ণ একটি আলাদা বিষয়। মানে নর্মাল যেই জেলগুলো হয়, অর্থাৎ তরল পদার্থ থেকে যে জেল হয়, এই জেলের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য হলো এটা নিজে থেকেই রং পরিবর্তন করতে পারে এবং সেই রঙের স্থায়িত্ব কতক্ষণ থাকবে সেটাও আমরা নির্ধারণ করতে পারবো বাইরে থেকে। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যে কোনো কালার তৈরি করা সম্ভব এবং সেই কালারের স্থায়িত্ব কতক্ষণ থাকবে সেটাও বাইরে থেকে রেগুলেট করা যায়। অর্থাৎ বাইরে থেকে জ্বালানি বা ফুয়েল আমরা যোগ করে সেটার স্থায়িত্ব নির্ধারণ করতে পারবো এবং কতক্ষণ স্থায়ী থাকবে সেটাও এর দ্বারা সম্ভব। আচ্ছা, এই জেলটা যেটা বলছেন, বুঝতে পারছি যে আপনার গবেষণার বিষয়টা আমরা জানলাম, যে রেনবো জেলটা কি বুঝতে পারলাম আপনার কথার মাধ্যম দিয়ে। তো এই রেনবো জেলটা কী হিসাবে বা মানুষের ক্ষেত্রে কিভাবে এটা ইফেক্টিভ হবে, সেটা মেডিসিন লাইনে বা কোনো টেকনিক্যাল ব্যাপার, সেটা যদি একটু বলেন। দেখুন, মূলত এই জেলের বৈশিষ্ট্য আমি একটু আগেই বললাম যে রং পরিবর্তন করতে পারে এবং একটা নির্দিষ্ট সময়ে সেটা মিলিয়ে যেতে পারে। যতক্ষণ তার জ্বালানি থাকবে ততক্ষণ সেটা স্থায়ী, তারপরে অস্থায়ী। অর্থাৎ এই এই প্রযুক্তি, এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়েই আমরা মূলত মেডিকেল সায়েন্স শুধু নয়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান শুধু নয়, এটা মেটেরিয়াল সায়েন্স অর্থাৎ উপাদান বিজ্ঞান এবং ঔষধ বিজ্ঞান, তিনটেতেই সমানভাবে উপযুক্ত এবং একটা ভালো এফেক্ট পড়বে বলে আমাদের ধারণা, আমরা মনে করি। এবং মূলত এটা এই এই জেলের মাধ্যমে, অর্থাৎ এই আলো নির্ভর জেলের মাধ্যমে কোনো নির্দিষ্ট রোগ নির্ণয় করার ক্ষেত্রে এবং কোনো ঔষধের এফেক্টিভনেস, কার্যকারিতা কতটা, সেটা এই আলো নির্ভর জেলের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। এছাড়াও কোনো একটা নির্দিষ্ট রোগের ওষুধ আমাদের শরীরে কতক্ষণ চলবে এবং কোন সময় তা বন্ধ করা উচিত, তাও এই জেলের মাধ্যমে কিন্তু সেটা নির্ণয় করা সম্ভব। এবং ক্যান্সারের মতো কিছু মারণ রোগ অর্থাৎ জটিল রোগের চিকিৎসায় টার্গেটেড ড্রাগ ডেলিভারিও অনেকটা সহজ হয়ে যাবে। ফলে চিকিৎসা ক্ষেত্রে শুধু নয়, একটা উপাদান বিজ্ঞানেও। এছাড়াও আরেকটা বিষয় বলে রাখি, এই হাইড্রোজেল প্রযুক্তি তথ্য গোপনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো তথ্য যদি আমরা বাইরে থেকে কোনো তথ্য যদি আমরা কোনো একটা প্রাপক বা গ্রাহক কোনো পাঠাই, সেটা অনেক সময় দেখা যায় যে বিনাশ হয়, তথ্যের বিনাশ হয়। কিন্তু এই জেলের মাধ্যমে যদি আমরা পাঠাই, এটা কখনো
বিনাশ হবে না, অর্থাৎ সিকিউরিটিটা একদম 100% নিশ্চিতভাবে থাকা যেতে পারে যে কোনো রকম বিনাশ হবে না। আচ্ছা, স্থায়িত্বটা, এটা ধরেন যে মেডিসিনের ব্যাপারে যদি প্রয়োগ করা হয়, এটার স্থায়িত্বটা কতক্ষণ থাকতে পারে, বা সেটা যদি একটু বলেন। দেখুন, মূলত সেটা নির্ভর করছে কোন রোগের ওপর সেটা প্রয়োগ করা হবে এবং তার স্থায়িত্ব কতটা হবে, সেটা সেটা তার যেমন ডোজ ক্যালকুলেশন করা হয়, সেটাও ঠিক একইভাবে কতক্ষণ স্থায়িত্ব রাখা যাবে সেটা আমরা আগে ঠিক করে নেওয়া হবে ডোজের মাধ্যমে, আচ্ছা, এবং তারপরে সেটা সেট করব কতক্ষণ। অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে ওই জ্বালানি, বাইরে থেকে জ্বালানি প্রয়োগ করে সেটা সেট করা যেতে পারে কতক্ষণ স্থায়িত্ব থাকবে। তো মূলত সেটা ডিপেন্ড করছে কোন রোগের ওপর, এবং সেটার উপর নির্ভর করেই জ্বালানিটা আমরা প্রয়োগ করতে পারবো। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এটা কি শুধু রোগ নিরাময়ের ক্ষেত্রেই সরাসরি ইফেক্টিভ, না এটা কোনো সাপোর্টিভ বা সহায়ক থেরাপি হিসাবে কাজ করবে? শুধুমাত্র রোগ নিরাময় নয়, একটা সাপোর্টিভ থেরাপি। আমি একটু আগেও বলেছি যে ডায়াগনস্টিক টুল, অর্থাৎ কোনো রোগ নির্ণয় করার ক্ষেত্রে এবং ঔষধের কার্যকারিতা, এছাড়াও কোনো একটা নির্দিষ্ট রোগের স্থায়িত্ব, অর্থাৎ ঔষধ প্রয়োগের ফলে কতটা ডেভেলপ করছে, কতটা কিওর হয়েছে, কতটা আর কতক্ষণ ঔষধটা চালানো যেতে পারে, আচ্ছা সেটা একটা সাপোর্টিভ হিসাবে বলা যেতে পারে, যেটা ইউজ হতে পারে। আচ্ছা, কতদিন পর এটা একটা সম্ভাবনাময় সলিউশন হিসেবে আপনারা এই গবেষণাটাকে দেখেছেন? আপনারা কতদিন একটা গবেষণা করতে করতে একটা নির্দিষ্ট সময় লেগেছে, তারপর আপনারা বুঝতে পেরেছেন যে এটা মোটামুটি একটা সলিউশনের দিকেই আসছে? দেখুন, এই গবেষণা আমরা শুরু করেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তো সেখান থেকেই স্টার্ট করতে করতেই আমরা যখন প্রায় 6 থেকে 7 মাস ওভার করেছি, যখনই আমরা এই জেলের সন্ধান পেয়েছি যে যখন বাইরে থেকে রেগুলেট করা সম্ভব হয়েছে জ্বালানিটা ব্যবহার করে, তখনই আমাদের মনে হয়েছে না, এটা একটা আমূল পরিবর্তন হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, এবং ঔষধ বিজ্ঞানে ঔষধে সেই অ্যাপ্লিকেশনটা করতে পারি। মোটামুটি 6 থেকে 7 মাস কাজ করার পরে আমরা সেটা বুঝতে পেরেছিলেন, আস্থা পেয়েছিলেন। আচ্ছা, এখনো পর্যন্ত কি মানব শরীরে এটার ট্রায়াল কি শুরু করা হয়েছে? দেখুন, মানব দেহে ট্রায়ালের ক্ষেত্রে কিছু রুলস থাকে, কিছু রেগুলেশন থাকে, সেইগুলো ওভারকাম করতে হয়, তারপর অ্যাপ্রুভাল আসে, তারপর মানব দেহে ট্রায়াল করা হয়, এবং তারপর সেটাকে যদি মনে হয় যে অনেকটাই পজিটিভ দিক, নিয়ার অ্যাবাউট 100%, সেক্ষেত্রে একটা অ্যাপ্রুভাল দেয় গভর্নমেন্ট, অনেক সংস্থা আছে, তারপর সেটা অ্যাপ্রুভাল পাওয়ার পরে সেটা মার্কেটেড হয়। সেটা একটা লেন্দি প্রসেস, সেটা অনেকটা সময়ই লাগবে সেটার জন্য। আচ্ছা, মানুষ কি এটি সহজে ব্যবহার করতে পারবে, না এটি শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরা এটা ব্যবহার করতে পারবেন? দেখুন, অবশ্যই কোনো রোগের ক্ষেত্রেও নিজের চিকিৎসা তো নিজে করা সম্ভব নয়, অবশ্যই চিকিৎসকের সাহায্যের প্রয়োজন। চিকিৎসক যদি মনে করেন যে হ্যাঁ, এটা ব্যবহার করা যেতে পারে সেই নির্দিষ্ট রোগের ক্ষেত্রে বা সেই নির্দিষ্ট রোগ নির্ণয় করার ক্ষেত্রে, কেবলমাত্র তখনই সেটা গ্রহণযোগ্য বা ব্যবহারযোগ্য। আচ্ছা আচ্ছা, এই জেল মোটামুটি বাজারে আসতে, মার্কেটে আসতে কতদিন সময় লাগতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, প্রথমেই বলি যে হিউম্যান ট্রায়াল, যে মানবদেহের ট্রায়ালটা যতক্ষণ না হয় এবং সেটার রেজাল্ট কতটা পজিটিভ, আমাদের আশা অনেকটাই নিয়ার অ্যাবাউট 100%। তো ট্রায়ালটা হওয়ার পরে অ্যাপ্রুভাল একটা পাওয়ার ব্যাপার থাকে, মোটামুটি 6 থেকে 8 মাস মিনিমাম এখন সময় লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই গবেষণা আপনার মোটামুটি একাই করেছেন, নাকি আপনাদের কোনো গ্রুপ মিলে করেছেন একসঙ্গে? দেখুন, এই গবেষণা একাকী প্রচেষ্টা নয়, আমাদের একটা গ্রুপ রয়েছে, ডক্টর এসএ ল্যাব। আমাদের যিনি স্যার, আমাদের লিডারশিপ যিনি দেন, অ্যাড্রেসটা এসএ ল্যাবটার অ্যাড্রেসটা? হ্যাঁ, এসএ ল্যাব হচ্ছে ডক্টর সানাহাজ আহমেদ ল্যাব, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। এবং আমাদের যিনি নেতৃত্ব দেন ডক্টর সানাহাজ আহমেদ, এবং আমাদের সাথে আরও অনেকে যুক্ত রয়েছেন, যেমন আইআইটি গুয়াহাটির মলয় কুমার বারৈ আছেন, বাপুন প্রামাণিক আছেন, এবং বাসবকান্তি দাস আছেন ইউকে থেকে, এবং বাপন প্রামাণিক আছেন আমাদের সুইডেন থেকে। ওনারা ভারতীয় এবং গবেষণার ক্ষেত্রে এই মুহূর্তে বাইরে। আচ্ছা, শুধুমাত্র যে আমাদের দেশীয় ব্যক্তিরাই বা দেশীয় বিজ্ঞানীরাই এর সঙ্গে যুক্ত তা কিন্তু নয়, দেশের মানুষ যারা বাইরে গবেষণা করছেন তেনারাও যুক্ত আছেন? একদম তাই, শুধুমাত্র আমাদের প্রত্যেকেই ভারতীয়, তবে এই মুহূর্তে সবাই ভারতে নেই, দুই থেকে তিনজন আমাদের আউট অফ ইন্ডিয়ার বাইরে আছেন, এবং বাকি আমরা এই মুহূর্তে ল্যাবে আমার স্যার ডক্টর আহমেদ এবং আমি আছি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা যে আপনারা তো গবেষণা করছেন, গবেষণার ক্ষেত্রে সরকারি বা আন্তর্জাতিক যে সংস্থা তারা যদি কোনোভাবে সাহায্য করে বা পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে কি আপনাদের গবেষণাটা আরও সহজতর হবে?
দেখুন, ফান্ডিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যতটা প্রোভাইড করছে, ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা এনাফ এই মুহূর্তে। যদি মনে হয় যে আমাদের এখনও পর্যন্ত অসুবিধা হয় না, প্রবলেম হয় না ফান্ডিংয়ের ক্ষেত্রে, এরপরেও যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থা আমাদের পাশে এসে দাঁড়ায়, সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ দিক থাকবে, সেটা আমরা আরও ডেভেলপ করতে পারবো কিছু ইনস্ট্রুমেন্টাল ফেসিলিটির দ্বারা। আচ্ছা, আপনার যে এই গবেষণা, এই গবেষণায় সবথেকে ভাইটাল পয়েন্ট বা কঠিন মুহূর্ত এরকম ধরনের কিছু এসেছিল বা এলেও সেটা কি? দেখুন, প্রথমেই বলি, আমাদের এই গবেষণাটা মূলত আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা অ্যাডভান্স মেটেরিয়াল, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর 26.8, সেটা সম্প্রতি প্রকাশ পেয়েছে, এবং সেটার জন্য আমাদেরকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, এবং যখন রিভিশন আসে আমাদের কারেকশন করতে হয় কিছু জিনিস, আমাদেরকে আরও ভালো করে এক্সপ্লেনেশান দিতে হয় প্রত্যেকটা জিনিস। তো লাস্ট আমাদেরকে একটা মাত্র 4 থেকে 5 দিনের মতো সময় দেওয়া হয়েছিল। 5 দিনের মধ্যে একটা ছোট্ট বিষয় আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। তো সেটা অনেকটাই ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। এই 5 দিনের মধ্যে আমাদেরকে আরও কিছু সাইডে এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই জিনিসটাকে প্রমাণ করা, এবং 5 দিনের মধ্যে রেডি করে সেটাকে পাঠানো আবার। তো সেটা একটা ডিফিকাল্ট ছিল। সেটা এখন থেকে 3 মাস আগে সেইটা সাফার করেছি আমরা, এবং বর্তমানে সেটা প্রকাশও পেয়েছে, সাকসেস হয়েছে। একদম। আরেকটা জিনিস, আরেকটা শেষ প্রশ্ন, নতুন গবেষক বা তরুণ প্রজন্ম, তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে আপনার যদি মতামতটা একটু বলেন। দেখুন, যারা এই মুহূর্তে গবেষণায় শুরু করেছেন বা শুরু করতে যাবেন, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে নিজেদের মন থেকে যেই টপিকটা মনে হয় যে হ্যাঁ আমার জন্য এই টপিকটা বেস্ট, আমার জন্য রিসার্চের এই টপিকটা বেস্ট, আমার মনে হয় তার মনের মধ্যে যদি কিছু কোশ্চেন থাকে কোনো একটা নির্দিষ্ট রিসার্চের ওপর, তো সেই টপিকের ওপর রিসার্চ করাটা বেটার। এবং আমি এটাই বলবো যে এক ফোকাসটা এক জায়গাতে থাকা উচিত, টার্গেটটা একটা জায়গাতেই থাক আমার মনে হয়। কারণ আমরা যখন কাজ করতে শুরু করেছিলাম, আমরা পেপটাইড, অর্থাৎ প্রোটিনের একটা অংশ, ওই পেপটাইডের মধ্যে ঢুকে গেছিলাম। তো ওই পেপটাইডের ওপর কাজ করতে 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 আলটিমেট এই হাইড্রোজেল প্রযুক্তির সন্ধান পাই। তো আমি একটা কথাই বলবো, মানে টপিকটা ছোট হোক কিন্তু, এবং টার্গেটটা যেন একটাই থাকে। তো টার্গেটটা যদি মানে ঠিক থাকে, লক্ষ্যটা স্থির থাকে, তাহলে পথ চলাটা অনেকটা সহজ হবে এবং সাকসেস আসবে, এটুকু আমরা মনে করি। আচ্ছা, অনেক স্টুডেন্ট, বর্তমান প্রজন্মে অনেক স্টুডেন্ট রয়েছে যে সোশ্যাল মিডিয়া বা অ্যান্ড্রয়েড ফোনের ওপর আসক্ত, ঠিক আছে? এটার বিষয়ে তারা এই আপনার যে রিসার্চ বা আপনার যে এই গবেষণা, এক্ষেত্রে তাদেরকে কতটা অনুপ্রেরণা জাগাতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, সোশ্যাল মিডিয়া, মোবাইল, প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ নেগেটিভ পয়েন্ট আছে। যদি সেটাকে পজিটিভভাবে নেই, তো অবশ্যই সেটা পজিটিভ এফেক্ট করবে আমার মনে হয়, কিছুটা অনুপ্রাণিত হবে। আর সবটাই নিজের উপর ডিপেন্ড করছে, সেলফ মোটিভেটের উপর। একদম প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে আপনি উঠে এসেছেন, কলকাতার বুকে গিয়ে রিসার্চ করেছেন। এই প্রত্যন্ত গ্রামের প্রতি বা গ্রামের ওপর কীভাবে এফেক্ট পড়বে, আপনার নিজের গ্রামের ওপর, আপনার পাড়ার ওপর? দেখুন, আমি এই গ্রাম থেকেই, আমার কোলগ্রাম থেকেই বড় হয়েছি, এখান থেকেই পড়াশোনা, এখানেই এই মুহূর্তে। তো আমার একটা দায়বদ্ধতা আছে গ্রামের ওপর, গ্রামের মানুষদের ওপর, প্রতিবেশীর ওপর। আগে যেভাবে ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, এটা আমার দায়বদ্ধতা। অবশ্যই একজন বিজ্ঞানী তো অনেক বড় মাপের, আপনি বর্তমানে এক প্রকার ভাইরাল বলা যেতে পারে। তো সেক্ষেত্রে তো শুধু বিজ্ঞানী হয়ে গেলেই হবে না, নিজের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি দায়িত্ব, এটা একটা প্রকৃত মানুষের কাজ। একদম আপনার চিন্তাভাবনাটা খুব ভালো। তো আপনার এই যে গবেষণা নিয়ে আপনার পরিবার কতটা আপ্লুত বা কতটা খুশি? দেখুন, সবার প্রথম বলি, খুশি হওয়াটাই স্বাভাবিক। আমার বাবা মা যেনারা আছেন, বাবা মা অনেক খুশি, তার সাথে আমার দাদারা আছেন, সবসময় সাপোর্টিভ। ইভেন যখন আমার কিছু ফেলিওর মুহূর্ত, সেই মুহূর্তে আমার দাদারা, ভাইয়েরা প্রত্যেকেই কিন্তু আমার বন্ধুর মতো পাশে থেকেছে। তো সে বিষয়ে অনস্বীকার্য তাদের অবদান। আর প্রচণ্ড হ্যাপি তারা এই এই গবেষণাটা প্রকাশ পাওয়ার পর থেকেই, এবং এই ছুটিতে আমি বাড়ি আসতে পেরেছি, বাড়িতে একটা আনন্দ চলছে প্রথম থেকেই। থ্যাংক ইউ। আপনার নাম, পরিচয়টা আরেকবার যদি বলে দেন। আমার নাম এসকে আরিফুল ইসলাম, আমার বাড়ি খানাকুলের পোলগ্রামে। আমি এই মুহূর্তে গবেষণাতে যুক্ত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতায়। থ্যাংক ইউ।